সংকট চারিদিকে বাড়ছে, তবে সম্ভাবনার কথা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, যেটা আমাদের জন্য সত্যিকার অর্থে আশা জাগানিয়ে একটি সংবাদ। কারণ তাতে করে হয়তো খুব সহসা আমরাও নিরাপদ দিকে পা বাড়াতে পারবো, এতটুকু বিশ্বাস করা যেতে পারে। তবে স্বাভাবিকভাবে বেশ কিছু স্বাস্থ্য জিজ্ঞাসা কিন্তু প্রতিদিনই জন্মে। তাই জন্যই করোনা হেল্প ডেস্কের এই আয়োজন, যেখানে জুলহাস জুবাইর আপনাদের সাথে আছে। সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার কথাগুলো। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারাই আমাদের দেখছেন, অনুরোধ করব বন্ধু তালিকায় থাকা অন্য যে কারো সহায়তার করবার জন্য এই ফিডটি শেয়ার করে দিবেন। তাতে করে আপনার চেনা জানা অনেকেই হয়তো তাদের স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তরগুলো পেয়ে যাবেন। এবং করোনার এই সময় যারা আমাদের ফোন দিচ্ছেন, তাদের ফোনের উত্তর দিতে, তাদের স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার এস.এম. মোস্তফাজামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU, আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া আছেন আমাদের সাথে ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। গত 24 ঘন্টায় আরও 36টি পরিবার তাদের স্বজন হারিয়েছে। এই সংখ্যাটি আপনাদের কাছে সংখ্যা মনে হলেও 36টি পরিবারের কাছে স্বজন উপার্জনক্ষম হয়তো বা একমাত্র ব্যক্তি। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 1134 জন, মানে 1134 জন। এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি হয়েছে 7192 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,191টি। সেখানে শনাক্তের হার 8.60%। সব মিলিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,96,975 জন এবং 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,239 জন। মোট সুস্থ এখন 4,31,590 জন। মৃত 36 জনের মধ্যে 27 জনই পুরুষ। প্রতিদিন যেমনটা করে আপনাদের আহ্বান জানাই, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেওয়ার কথা। আজও তার ব্যত্যয় ঘটছে না। আমি চাই আমাদের প্রত্যেক দর্শক এই মুহূর্তে যারা দেখছেন তারা এটা নিয়মিত অভ্যাসে পরিণত করবেন। আবার যারা ফোন দিতে চান, নাম্বারটা তো আমরা দেখিয়ে দিয়েছি, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন। অলরেডি একজন দর্শক বোধহয় আমাদের ফোনও দিয়ে দিয়েছেন, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, বয়স আপনার 63। জি, আমার আপনার ওই ইয়া ছিল ওই লিভারের চর্বি। আচ্ছা, আপনার গ্রেড 1। জি, হ্যাঁ, গ্রেড 1। এখন ওই 2 মাস ওষুধ খেয়েছি। 2 মাস ওষুধ খাওয়ার পরে এই এখন আপনার বিভিন্ন টেস্ট দিচ্ছে, ওগুলো আপনার কিছুটা ভালো এখন। জি, হ্যাঁ, কিন্তু আপনার ইদানিং আজকে আপনার টেস্ট করলাম, টেস্ট করার পর ইউরিক অ্যাসিড বাইরে গেছে। আচ্ছা, ইউরিক অ্যাসিড হলে আপনার 8.3। জি, হ্যাঁ, এই অবস্থা এখন শরীরে হাত একটু ব্যথা করে। হ্যাঁ, জি, আর আপনার কিডনি হলো 1.21। আচ্ছা, আর জিপিটি হলো 42। আচ্ছা। এখন কি সমস্যা হচ্ছে আপনার? কি সমস্যা বোধ করছেন? সমস্যা আপনার একটু পেইন করে, শরীর ব্যথা করে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। আর কোলেস্টেরল হলো টোটাল কোলেস্টেরল 187, এসডিএল হলো 34, এলডিএল হলো 135, ইজি 141, আর টি কোলেস্টেরল এসডিএল রেশিও হলো 5.5। আচ্ছা। হ্যাঁ, আমি একটু প্রফেসর মোস্তফা জামান, যে তিনি যে লিভারের ফ্যাটের জন্য যে ছিলেন, তখন তার সমস্যা কি নিয়ে তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন? আমি প্রথমে যখন আমার ওই যে আপনার ইয়া ছিল, পেট একটু পেইন করতো, পেইন করার পরে আপনার ইয়া আলট্রাসোনোগ্রাম করছি। হ্যাঁ, আলট্রাসোনোগ্রাম করার পরে ওইখানে আসছে গ্রেড 1। না, বুঝতে পেরেছি, আপনি বলবো আমি বুঝতে তলপেটে যে ব্যথাটি ছিল সেটা কি এখনো আছে নাকি নেই? এখন একটু ব্যথা করে, ব্যথা করে। হ্যাঁ, ব্যথাটি কখন হয়? খালি পেটে হয় না ভরা পেটে হয়? না, ব্যথাটা হয় আপনার ওই যে শেষ 7টার দিকে আপনার পায়খানা হয়। হ্যাঁ জি, পায়খানা করার পরে আপনার ব্যথা হয়। হ্যাঁ, উনি যে আমাকে লাস্ট যে দিছিল ওই যে স্লিপ 140 2 মাস খেয়েছি, আর রিসার্চ দিন
200 mg 14 দিন খেয়েছি। হ্যাঁ, আর আপনার রস্টিন 135, এটা সকালে অর্ধেক, দুপুর অর্ধেক, রাতে একটা করে প্রায় 1 বছর যাবত খাচ্ছি। হ্যাঁ, কোন ওষুধের নাম বলুন, আবার নাম বলুন ওষুধটির। ওষুধটির নাম আবার বলুন। ফিলিপিন 140। আচ্ছা, আরেকটা? ফিলিপিন 140। জি, আর রিফাকজিন 200। ফিলিপিন খেয়েছি 2 মাস, আর রিফাকজিন 200 খেয়েছি 14 দিন। হ্যাঁ, আর রস্টিন খেয়েছি প্রায় 1 বছর। হ্যাঁ, জি, এই অবস্থা এখন। প্রফেসর মোস্তফা জামান, আমরা যে আমি বুঝতে পেরেছি, আমি বলি আসলে দর্শক আপনাকে বলি, প্রথম কয়েকটি বিষয় আমরা বলতে চাচ্ছি, কারণ আপনার মতন দর্শক বলেন বা আমাদের দেশে রোগী বলেন, অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ আসলে এরকম সমস্যা ভুগছে। একটি হলো যে আপনার পেটের যে সমস্যাটি, এর সাথে আসলে পেটের আমরা সবসময় বলে থাকি যে আইবিএস এর ইরিটেবল বাউল সিনড্রোম, এই সমস্যার জন্য আপনাকে চিকিৎসক লিখে দিচ্ছেন রস্টিল, আপনি 10 বছর খাচ্ছেন, এটি বদলে বদলে এরকম কিছু ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু এটা বুঝতে হবে যে একদম ভালো হয় না, এটা নিয়ন্ত্রণ রাখতে হয়। তার সাথে আমরা সবসময় খাদ্যাভ্যাসের কথা বলি, যেসব খাদ্য খেলে সমস্যা হয় সেগুলো খাদ্য খাবেন না। তবে ইনসিডেন্টালি এটি আপনার পরীক্ষা নিরীক্ষা করার মধ্যে আপনার ধরা পড়েছে আপনার লিভারের চর্বি আছে গ্রেড 1। আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে লিভারের চর্বি থেকে আপনার এই সমস্যা একটি হচ্ছে না। যেহেতু লিভারের চর্বি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে এবং বিভিন্নভাবে সেটি আরো প্রকাশিত হচ্ছে, কিন্তু আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে লিভারের চর্বি যে গ্রেড 1, এ থেকে আপনার ভয়ের কোনোই কারণ নেই। আপনার যে এখন উপসর্গ হচ্ছে তার সাথে এই লিভারের চর্বির গ্রেড 1 এর কোনো সম্পর্ক নেই। কোনো লিভারের চর্বি একটি আমাদের দেশে কারো কারো ক্ষতিকর দিকে যায়, সেটি একটি নাম আছে, সেটি আমরা আপনাকে আতঙ্ক করতে চাচ্ছি না। কিন্তু আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আপনার লিভারের চর্বি থেকে বড় ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু হয়তো বা আপনাকে ফাইব্রয়েড স্ক্যান দেওয়া লাগতে পারে, অনেক অনেক পরীক্ষা করা লাগতে পারে, কিন্তু আপনি যদি আতঙ্কগ্রস্ত না হন তাহলে আপনাকে আমরা কোনো পরীক্ষায় করতে ইচ্ছুক নয়। তবে আপাতত আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, যেমন আপনি একটি আর্থকাল খেতে পারেন 150 মিলিগ্রাম, সকালে একটি রাতে একটি, এর সাথে একটি চর্বি কমানোর ওষুধ, যেহেতু এলডিএল সামান্য মাত্রায় বেশি আছে, আপনি 1 বা 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খেতে পারেন। তবে সবচেয়ে বেশি কাজ করবে আপনার হাঁটাহাঁটি বা এক্সারসাইজ, খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বেশি চর্বিজাতীয় খাদ্যকে অ্যাভয়েড করবেন। আর আপনি যেহেতু আপনি আতঙ্কগ্রস্ত, একটু দুশ্চিন্তাগ্রস্ত মানুষ, সেজন্য আপনাকে রিবোট্রিন 0.5 দিয়েছে, আপনি এই ওষুধটি খেতে পারেন। আর গ্যাস্ট্রিকের একটি ওষুধ খাবেন। তবে মনে রাখবেন, শুধু ওষুধ দিয়ে আপনার যে উপসর্গ ছুটে যাবে না, যতই ওষুধ খান না কেন, যেহেতু আপনার মনে আত্মবিশ্বাস যদি বাড়াতে পারেন এবং নিজের উপরে কনফিডেন্স হলে আপনি একসময় আস্তে আস্তে ভালো হবে। তবে মনে রাখবেন যে এটি ভালো করতে গেলে শুধু ওষুধের উপর নির্ভরশীল হবে না, এক্সারসাইজ আপনাকে করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি সাবিনা ইয়াসমিন। জি, আমার এই শরীরটা কুয়াশা হয়, কি কারণে কুয়াশা হয় এটা মানে জানি না। সাবিনা আপা, আপনার বয়স কত? আমার বয়স 36। 36। আপনি কি খাওয়া দাওয়া নিয়মিত আছে? পানি ঠিক মতো খান? পানি এই যে ঠান্ডার সময় একটু কম খাই। আচ্ছা, ঘুম ঠিক মতো হয়? ঘুম আগে হতো না, আর ডাক্তার দেখাইছিলাম, তারপরে হয়। এখন ওষুধ কি কি খাচ্ছেন আপনি? ওষুধ কিছুই খাচ্ছি না। কিছুই ওষুধ খাচ্ছেন না? ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কোনো ওষুধ দেয়নি? হ্যাঁ, দিছিল। আচ্ছা, এখন আর ওষুধগুলো খাওয়া লাগছে না? এখন খাচ্ছি না। আচ্ছা, থাইরয়েডের কোনো সমস্যা আছে আপনার? ওটা টেস্ট করি নাই। টেস্ট করেননি? ডাক্তার শারমিন আব্বাসী, ওনার শরীর কষায়, ওনার সম্ভবত আর কোনো সমস্যা আছে? কষায় রক্ত পড়ে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। সম্ভবত উনি পাইলসের কথা বলছেন ডাক্তার শারমিন আব্বাসী। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার শব্দ আমরা শুনতে পাচ্ছি না। দুঃখিত ডাক্তার শারমিন আব্বাসী, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। প্রফেসর মোস্তফা জামান, জি। আমি একটু বলে, আসলে আমি সবসময় বলি যে আসলে কোষ্ঠকাঠিন্য এই চিকিৎসাটি শুধুমাত্র মানুষের জন্য এই সমস্যা হয়, পৃথিবীর অন্য কোনো প্রাণীর আসলে কোষ্ঠকাঠিন্য হয় না।
কিন্তু আমরা কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে কোষ্ঠকাঠিন্যকে একেবারে নির্মূল করতে পারি। একটি হলো যে আপনি জিজ্ঞাসা করছেন যে পানি কতটুকু পান করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং বেশি করে পানি পান করলে, যদি শাকসবজি কাঁচা ফলমূল খায় এবং এর সাথে এক্সারসাইজ, এই তিনটি যদি সমন্বয় দিতে পারেন তাহলে আসলে কারোই কোষ্ঠকাঠিন্য হওয়ার কথা নয়। তারপরেও কেউ কেউ আছেন কোষ্ঠকাঠিন্যের জন্য ওষুধের উপর নির্ভরশীল হতে চান। যেমন অনেকে অ্যাভোলা সিরাপ খান, রাতে 3 চামচ, সকালে 3 চামচ খেতে পারেন। সবচেয়ে ভালো বলি ইসবগুলের ভুসি প্রত্যেকবার খাবারের আগে আধা ঘন্টা আগে 1 গ্লাস পানিতে 2 চামচ ইসবগুলের ভুসি দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন, এটি অত্যন্ত কার্যকরী। এবং অনেকে আছে জোরলাক্স খান রাতের বেলা, কিন্তু এই ওষুধের উপর নির্ভরশীল হলে এমন অবস্থা হয় যে জোরলাক্স না খেলে পরে তার পায়খানা হয় না। এটা অনেক, আমাদের দেশে অনেক রোগী আছেন। আমি বলবো যে আপনি আসলে ওষুধের উপরে কম নির্ভরশীল হবেন এবং অভ্যাসের যে খাদ্যাভ্যাসের যে আমরা সবসময় বলি আঁশযুক্ত খাবার, এর উপর নির্ভরশীল হবেন এবং কায়িক পরিশ্রম যদি করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, সঙ্গে পরিমাণ মতো পানি পান করতে পারেন, তাহলে আশা করি আপনার এই সমস্যাটি একেবারেই চলে যাবে। আবারও বলছি যে অভ্যাস পরিবর্তন করুন যাতে করে আপনার এই কোষ্ঠকাঠিন্য না হয়। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী ঋতুদে আমাদের লিখছে তার 34 সপ্তাহের প্রেগনেন্সি চলছে, তার 30 উইক্সে ডাক্তার দেখিয়েছিলেন দিনাজপুরে, অনেক ঠান্ডা এরিয়াটা, অনেক দিন পরপর তার ভ্যাজাইনাল এরিয়া অনেক দিন পরপর চুলকানির মতো হয়। আয়রন, গ্যাস্ট্রন 5 মিলিগ্রাম টিপিসি তিনি খাচ্ছেন, ফলিক অ্যাসিড খাচ্ছেন, ক্যালসিয়াম খাচ্ছেন। কোনো টিপস যদি থাকে তাকে দিতে বলেছেন। এবং তার ইউরিন অল্প করে হয়, টয়লেট দিনে 2-3 বার হয়। 21 উইক্সে অ্যানোমালি স্ক্যান করিয়েছিলেন তিনি এবং পস্টেরিয়র পজিশন ছিল 18 উইক্স। তিনি রক্সিম 200 মিলিগ্রাম 7 দিন খেয়েছিলেন, ভ্যাকসিন নিয়েছিলেন। 28 বছর তার বয়স, 30 উইক্স তার প্রেগনেন্সি, 28 বছর তার বয়স এবং 70 কেজি তার ওজন ছিল। 30 উইক্সে তার গ্রোথ নর্মাল আছে কিনা, তিনি ঠিক আছেন কিনা আপনার কাছে জানতে চেয়েছেন। আমি জানি না আমি যথেষ্ট পরিমাণে তথ্য দিতে পেরেছি কিনা। দুঃখিত ডাক্তার শারমিন আব্বাসী, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, আমরা ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে একটু যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, ফাতিমা আক্তার সোনালী আমাদের লিখছেন চট্টগ্রাম থেকে, তার মেয়ের বয়স 11 বছর 5 মাস, ওর ওজন 39 কেজি। ওর সমস্যা হলো 3-4 বছর যাবত ওর প্রায় বুকে ব্যথা এবং হার্টবিট বেশি, এই জন্য ঢাকা এবং চট্টগ্রামের 6 থেকে 7 জন ডাক্তার তারা অলরেডি দেখিয়েছেন। তাদের মধ্যে সবাই বলেছে ওর পালমোনারি হাইপারটেনশন আছে। শুধু একজন ডাক্তার বলেছেন ওর রিউমেটিক ফিভার দিয়ে 2টি ভালভ সরু হয়ে গেছে এবং পালমোনারি হাইপারটেনশন আছে। এই যাবৎ ওকে বিভিন্ন কার্ডিওলজি ডাক্তার দেখানো হয়েছে, নিশ্চিতভাবে কোনো সমাধান পাওয়া যায়নি। মেয়েকে কোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেওয়া যাবে এবং এটা ছাড়া শিশু বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে কোনো সমাধান আছে কিনা? সেপ্টেম্বর মাসে ওর করোনা পজিটিভ ছিল। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনি বলতে পারেন, পরবর্তীতে আমরা প্রফেসর মোস্তফা জামানের কাছ থেকে সংযোগ নিব। আচ্ছা, এখানে যেটা কার্ডিওলজির বিষয়, যদি হৃদরোগের বা আমরা বলি বাতজনিত যদি হৃদয় বাল্বের কোনো সমস্যা থাকে, সেই অংশটুকু অধ্যাপক মোস্তফা জামান আমার মনে হয় খুব ভালো উত্তর দিতে পারবেন। আমি এখানে কিছু জিনিস বলতে চাই যে এটা ইকোকার্ডিওগ্রাফি নিশ্চয়ই করিয়েছেন, যদি দেখেন যে ওখানে কোনো সমস্যা আছে কি নাই সেই অংশটুকু তো অধ্যাপক মোস্তফা জামান বলবেনই। কিন্তু এই বয়সে যেটা হচ্ছে হঠাৎ পালপিটেশন কিন্তু আরো এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন কারণে বাড়তে পারে। একটা হচ্ছে যে আসলে মানসিক সমস্যা, এই সময় কিন্তু স্কুল বন্ধ, প্রায় 8-9 মাস ধরে যে এই একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে এবং উঠতি বয়স, টিনেজের যেই বয়স, সেইটা একটু খেয়াল রাখতে হবে যে সেই জন্য সময় মতো করে ঘুমায় এবং এই সময় কিন্তু অনেক সময় জেদ করে সবকিছু চায়, সেই যে সবকিছু চায় এবং সেই অনেক সময় যেগুলি সে না পেলে এই ধরনের সমস্যাগুলো হয়। সুতরাং তার মধ্যে অন্য কোনো সমস্যা আছে কিনা, স্কুলে বা আশেপাশে বা কোনো কিছু জিনিস সে ভয় পাচ্ছে কিনা, তার সাথে আসলে আপন হয়ে বসে একেবারে ক্লোজ কন্ট্যাক্টে গিয়ে আসলে তাকে জানতে হবে তার কাছ থেকে যে কি কারণে, অন্য কোনো কারণে এটা হচ্ছে কিনা। সেই সমস্যাগুলো যদি একটু চিহ্নিত করা যায় তাহলে আরেকটু সহজ হয়ে যায় এবং আমরা এই ক্ষেত্রে বকাঝকা না করে, তার উপর চাপ প্রয়োগ না করে যদি এই জিনিসটা বের করা যায়, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যেহেতু 11 বছর 4 মাস এই ধরনের বয়সে কিন্তু এই টাইপের সমস্যা হতে পারে, সেটাও কিন্তু একটু আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং যেটা আমরা বলেছি যে কার্ডিওলজির অংশটা তো অধ্যাপক মোস্তফা জামান উত্তর দিবেন, ওখানে যে যদি গিয়ে দেখেন সবকিছু আপনি নর্মাল পাচ্ছেন, তাহলে যদি একজন পেডিয়াট্রিক সাইকোলজিস্ট কিন্তু এখন অনেক রয়েছে,
তার সাথে যদি একটু ওইগুলো নর্মাল পেলে, অবশ্যই আমাদের দেখতে হবে শারীরিক কোনো সমস্যা আছে কিনা, কারণ সেটা থেকে মারাত্মক কিছু হয়ে যেতে পারে। সেটা কিন্তু অবশ্যই সবার আগে গুরুত্ব দিতে হবে। সেখানে যদি সবকিছু নর্মাল পান, আপনি একজন পেডিয়াট্রিক সাইকোলজিস্টের কাছে একটু সেশন দিয়ে ভালোভাবে তাকে যদি একটু আমরা মোটিভেট করা যায়, তাহলে আমি বলবো খুব ভালো হয়। আর বাকিটা তো আমরা অধ্যাপক মোস্তফা জামানের কাছ থেকে এখন শুনবোই। প্রফেসর মোস্তফা জামান। ধন্যবাদ আবু সাইদ শিমুল। আসলে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি প্রশ্ন করেছেন, সুতরাং আমি একটু তাকে বলছি একটু বুঝিয়ে যে তার যে বয়স, এই বয়সে আমরা যে পালমোনারি হাইপারটেনশন বিষয়টি, এটা অনেকেই হয়তো বুঝতে পারবেন। আমি শান্ত বলি, আমরা যেমন এটা হাতে প্রেশার মাপি, এটাকে বলি সিস্টেমিক প্রেশার, আর পালমোনারি প্রেশার হলো আমরা বলি ফুসফুসের প্রেশার, কিন্তু এটি মাপতে হয় ইকোকার্ডিওগ্রাফি করে। কিন্তু যদি যে বয়স বলেছেন, অনেক সময় জন্মগত আমরা পাই পালমোনারি হাইপারটেনশন, অর্থাৎ তার যে স্বাভাবিক যে ফুসফুসের যে প্রেশার সেখানে যদি বেশি থাকে, সেটাকে বলে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন তার বয়সে। এটি কিন্তু এক ধরনের হলো প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, যার জন্মগত কারণে হতে পেতে পারে, কিন্তু ইকোকার্ডিওগ্রাফি ক্ষেত্রে ধরা পড়ে এবং শ্বাসকষ্ট, ঘন ঘন বুকের ইনফেকশন হতে পারে, এগুলো নিয়ে তিনি রোগী আসতে পারে। কিন্তু এত কম বয়সে যে হার্টের ভালভের যে সমস্যা বলেন, সে থেকে হতে পারে, কিন্তু এত কম বয়সে হার্টের ভালভের অ্যাকুট রিউমেটিক ফিভার হয়ে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে একটু সময় লাগে। এত কম বয়সে মানে রিউমেটিক কারণে হওয়ার সম্ভাবনা কম। আরেকটি বিষয়, অনেক সময় হার্টের ছিদ্র থেকেও হতে পারে। তবে একটি বিষয় আমি বলতে চাই যে যদিও চিকিৎসকের ব্যাপার, অনেক সময় ইন্টার অবজারভার ভেরিয়েশন, অথবা দেখা গেল একজন একটু রিপোর্ট করলো, আরেকটি জায়গায় কিন্তু আরেকজন একটু সামান্য ব্যতিক্রম হতে পারে। এটি পৃথিবীর সব দেশেই হতে পারে। এটিকে বলে ইন্টার অবজারভার ভেরিয়েশন, অর্থাৎ বিভিন্ন জায়গাতে হয়তো বিভিন্ন রকম সামান্য তারতম্য হতে পারে। বিশেষ করে এই যে দর্শক যিনি যার কথা আমরা বলছি, এরকম ক্ষেত্রে প্রায় আমরা কিন্তু এরকম পাই। সেই জন্য আমরা বলি একটু এমন ভাবে একটু ভালো করে একটি ইকোকার্ডিওগ্রাফি করে আসলে জানতে হবে এটা কি প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন নাকি সেকেন্ডারি পালমোনারি হাইপারটেনশন। অর্থাৎ তার যদি হার্টের ভালভের সমস্যা থাকে, যদি হার্টের ছিদ্র থাকে, সেক্ষেত্রে জটিলতা হয়ে যদি ফুসফুসের প্রেশার বাড়ে, সেক্ষেত্রে বলবো সেকেন্ডারি পালমোনারি হাইপারটেনশন। কিন্তু দুটার চিকিৎসা পদ্ধতি ভিন্ন। তাই আমি বলবো প্রথমে তার এই বিষয়টি ইকোকার্ডিওগ্রাফিতে নিশ্চিত হতে হবে। সেক্ষেত্রে আমাদের নিশ্চিত হবে যে প্রাইমারি নাকি সেকেন্ডারি। সেক্ষেত্রে আমি বলবো যে একজন কার্ডিওলজিস্ট, শিশু পেডিয়াট্রিশিয়ান যিনি আছেন, আমরা তাকে দেখে ইকো একটু ভালো করে ডিসিশনটা নিতে হবে এবং সেই অনুযায়ী তাকে আমরা চিকিৎসা দিতে যাচ্ছি। যদি প্রাইমারি হয় এক ধরনের চিকিৎসা, যদি সেকেন্ডারি পালমোনারি হাইপারটেনশন হয়, সেক্ষেত্রে ভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি। আমি তাকে বলবো একটু ভালোভাবে ইকোকার্ডিওগ্রাফি করে একজন শিশু কার্ডিওলজিস্ট যিনি আছেন তাকে দেখে পরবর্তী ব্যবস্থা নেবার জন্য। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসীর কাছে বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, কাউসার মাহমুদ লিখেছেন। ডাক্তার শারমিন আব্বাসীকে আমরা প্রত্যাশা করছি অল্প সময়ের মধ্যে তিনি আমাদের সাথে হয়তো যুক্ত হবেন। বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গত এতদিনের অভিজ্ঞতা আপনাদের সাথে অনুষ্ঠান সঞ্চালনা করতে করতে এটা উপলব্ধি করতে পারছি, কারণ একজন লিখছেন যে তার সমস্যার কথা। যাই হোক, আমরা ডাক্তার শারমিন আব্বাসীর জন্য অপেক্ষা করব। তবে মরিয়ম আক্তার মরিয়ম লিখেছেন তার মায়ের বয়স 58, শরীরে বাত ব্যথা আছে, ব্যথার ওষুধ খেলে কমে, পরে বেড়ে যায়, তার কোষ্ঠকাঠিন্য আছে, প্রেশার হাই থাকে, কি করবেন বুঝতে পারছেন না। প্রফেসর মোস্তফা জামান একটু সংক্ষেপে জানতে চাই। বয়স কত বলেছেন? 58। আমরা এটা অনেক ধরনের কারণে এরকম হতে পারে যে 58 বয়সে অনেকের আমরা প্রেশার মেপে দেখি নর্মাল থাকে, কিন্তু অনেকে দর্শক বা আমাদের রোগীরা বলেন যে প্রেশার বেশি। এটি হতে পারে পোস্ট মেনোপজাল সিনড্রোম, অর্থাৎ মাসিক বন্ধ হওয়াতে অনেক সময় এরকম কিছু উপসর্গ আমরা পাই। অনেকে বলে মাথা দিয়ে সুস্থ ওঠে, সেটার জন্য আসলে আমরা আসল প্রেশার ওষুধ দিই না। যদি আমরা যদি ব্লাড প্রেশার মেশিন দিয়ে মেপে যদি 140 মিলিমিটার মার্কের উপরে পায়, ডায়াস্টোলিক 90 মিলিমিটার মার্কের উপরে পায়, এবং যদি পার্সিস্টেন্ট ভাবে সবসময় বেশি হয়, সেক্ষেত্রে আমরা সংক্ষেপে আমরা বলবো একটি বিক্লল 2.5 এই ওষুধটি আমরা খাবেন। আর আস্তে আস্তে আমরা গ্রাজুয়ালি বাড়াতে পারি, যেহেতু তিনি প্রেশারের মাত্রা উল্লেখ করেননি। কিন্তু যদি দেখেন যে না মাঝে মাঝে প্রেশার বাড়ে আবার কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা হঠাৎ করে ওষুধ শুরু করবো না। সেক্ষেত্রে আমরা বলবো আপাতত ট্যাবলেট 0.5 মিলিগ্রাম প্রতি রাতে করে খাবেন, এবং তাতে করে আপনার ঘুম নিশ্চিত হলে আস্তে আস্তে প্রেশারটিও কমতে পারে। আর কোষ্ঠকাঠিন্যের জন্য আমরা একটু আগে বলছিলাম যে পরিমিত পানি পান করা, খাদ্যাভ্যাসে আঁশযুক্ত খাবার যুক্ত করা এবং এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করা, তাতে করে প্রেশারও কিন্তু আপনার হয়তো ওষুধ ছাড়াই আপনি প্রেশার ভালো থাকতে পারেন। আর যদি ওষুধ খেয়ে থাকেন আপনি নিশ্চয়ই কন্টিনিউ করবেন ওষুধটি যেটি আগে থাকতেন, যেহেতু আপনি জানাননি ওষুধ থাকতেন কিনা। সেক্ষেত্রে আমরা আপাতত বলবো যে আমি যে পরামর্শ দিলাম যদি এভাবে চলতে পারেন, আশা করছি আপনার কিছু ধরনের সমস্যা নয়। যদি খাদ্যাভ্যাস বা অভ্যাস পরিবর্তন করতে পারেন,
পাতে আলগা লবণ খাবেন না, হাঁটাহাঁটি করবেন এবং আলযুক্ত খাবার খাবেন। আমার বিশ্বাস আপনি আস্তে আস্তে ভালো হবেন। আর যেটি বলছেন যে এই বয়সে পোস্ট মেনোপজ সিনড্রোমের জন্য কিছু সমস্যা হতে পারে, তার জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং সূর্যের আলোকে একটু প্রতিদিন 20 মিনিট সময় দিবেন। আমাদের বিশ্বাস আপনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার শারমিন আব্বাসী আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশা রাখি ডাক্তার শারমিন আব্বাসী আপনি আমাদেরকে এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং আমরা খুব প্রত্যাশা করি আপনার কথা নিশ্চয়ই আমরা শুনতে পাবো। প্রযুক্তি আমাদের এই ক্ষেত্রে আর বিভ্রান্তিতে ফেলবে না। কাউসার মাহমুদ প্রশ্ন করেছেন, তার বোন 37 সপ্তাহের গর্ভবতী, তার বয়স 24 বছর। দুঃখিত ডাক্তার শারমিন আব্বাসী, শুনতে পাচ্ছি না। একজন ফোনে আছেন আমাদের সাথে, ফোনটা আমরা নিচ্ছি। চাই দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম মলি আক্তার, আমি পঞ্চগড় থেকে বলতেছি। আমি আমার বাচ্চার জন্য কথা বলতে চাই। নিশ্চয়ই আপা, কিন্তু আগে আমাদের বলুন পঞ্চগড়ে শীত কেমন পড়েছে? শীত মোটামুটি, এবার অত বেশি না, আজকে প্রচুর পরিমাণে শীত। আচ্ছা, বলুন শীতের সমস্যা হচ্ছে সন্তানের? জি, আমার বাচ্চার দ্বিতীয় বাচ্চার বয়স 4 মাস। ও আজকে 15-20 দিন থেকে প্রচুর পরিমাণে পায়খানা করতেছে। আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার দুবার আমাকে ওষুধ দিছে, কিন্তু কমতেছে না। আচ্ছা, পায়খানাটা আপনার যে সবুজ রঙের, কখনো গুটি গুটির মতো, কখনো সাদা, এরকম করতেছে। ও শুধু বুকের দুধে খাচ্ছে। ওর বয়স বললেন 4 মাস, তাই তো? জি, 4 মাস। শুধু বুকের দুধ খাচ্ছে? জি, শুধু বুকের দুধ খাচ্ছে? হ্যাঁ, শুধু বুকের দুধ। আচ্ছা, এই যে পায়খানাটা হচ্ছে এই সময় কোনো কান্নাকাটি আছে কিনা বা জ্বর এসছে কিনা এর মধ্যে? হ্যাঁ, একটু জ্বর আসে, পায়খানা করার সময় মানে খুব প্রেসার দিচ্ছে আর ফেনা ফেনার মতো বের হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনি যদি আর কিছু জানবার থাকে। এর মধ্যে কি কোনো ওষুধ খাইয়েছিলেন কিনা? হ্যাঁ, ওষুধ দুবার খাইয়েছি। কি ওষুধ খাইছেন, কি নাম বলতে পারবেন? হ্যাঁ, ওষুধের ইয়াটা এখানে আছে। একটা হচ্ছে ডিটো, আমি বানান করে দিচ্ছি, TITHRIN। টিথ্রিন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা হচ্ছে অপোজিটে বোতলে বাংলা আছে, বাংলাটা পড়লেও হবে। একটু ঘুরান, দেখবেন যে অপোজিটে বাংলাও আছে। হ্যাঁ, ডিট্রন। আচ্ছা, ডিথ্রন। আচ্ছা, জি জি জি, বুঝতে পেরেছি। আরেকটা হচ্ছে টোফেন। আচ্ছা, আমরা উত্তরটা দিচ্ছি, আমরা মোটামুটি আসলে বুঝতে পেরেছি। এই সময় কিন্তু বাচ্চাদের আসলে নাক দিয়ে পানিও পড়তেছে, প্রচুর ঠান্ডা হলে মানে বুক ঘেরঘের করে। আচ্ছা, এটা কি 4 মাসের বাচ্চারই? হ্যাঁ, 4 মাসের বাচ্চারই। আচ্ছা, ডাক্তার আবু সাইদ শিমুল। জি, আপনাকে আসলে ধন্যবাদ। সুদূর পঞ্চগড় থেকে আসলে ফোন করেছেন। শীতের সময়তে আসলে এই ধরনের সমস্যা হয়, এখন প্রচুর ডায়রিয়া হচ্ছে। আর পঞ্চগড়ে যেহেতু এখানকার চেয়ে আরো অনেক বেশি শীত, সেই সমস্যাটা তো আসলে হচ্ছেই। এই সময় যেটা খেয়াল করবেন, অবশ্যই বাচ্চা যেটা ঠান্ডা লেগে না যায় সেটা তো খেয়াল করবেনই। যেহেতু আপনি অনেক ওষুধ খাইয়েছেন, এর মধ্যে সময়ও অনেক গড়িয়ে গিয়েছে, সেজন্য আমরা বলবো দেরি না করে একটু আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে চাই। তার জন্য নিউফ্লক্সিন এই ওষুধটা আপনি সাসপেনশনটা একটু 1.5 ml করে 2 বার আপনি 7 দিন একটু দেন। বুকের দুধটা একটু বারবার আপনি চালিয়ে যান, অন্য কোনো দুধ দেবেন না। আপনার কিন্তু খাওয়া দাওয়ায় কোনো অবশ্যই বিধিনিষেধ আরোপ করবেন না। যদি নাক দিয়ে পানি পড়ে, অ্যান্টিস্টা এই সিরাপটা আপনি 1.5 ml করে 3 বার দেন। যদি একটু ঘরঘর শব্দ করে কাশি করে, ব্রোডিল এই সিরাপটাও 1.5 ml। 1.5 ml কিন্তু সবসময় ড্রপার থাকে না, সেজন্য ড্রপার আলাদা কিনতে পারেন। আর সেটা যদি নাও পারেন, 1.5 ml মানে হচ্ছে আসলে 3 ভাগের 1 চামচ। আচ্ছা, 1 চামচ মানে 5 ml, 1.5 ml মানে 3 ভাগের 1 চামচ। এটা একটু খাইয়ে দেন। আর স্যালাইনটা একটু খাবার। আমি বলবো যে পায়খানাটা যেটা হচ্ছে 5-7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আর সর্দি কাশিটা একটু 10-12 দিন থাকতে পারে, নিয়ে একদমই চিন্তা করবেন, ওষুধগুলো গ্রহণ করুন, আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আয়েশা নুরি কনক বলেছেন তার হাজব্যান্ডের জন্য, যার বয়স 54 বছর, অনেক রাতের দিকে পালস কম থাকছে। গতকাল ডিনারের আগে ছিল 56 to 59, আর ডিনারের পরে 65 to 69। ইভিনিংয়ের দিকে নর্মাল থাকে। এখন তাদের কি করণীয়, ওনার কোনো সমস্যা হচ্ছে কিনা এটাও জানতে চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান। জি, ধন্যবাদ আয়েশা নুরি কনককে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলেন। আমি একটু যদি ছোট্ট করে বুঝিয়ে বলি যে আসলে মানুষ যখন গর্ভে থাকে তখন তার সেই সময় থেকে তার নাড়ির স্পন্দন শুরু হয়, এবং আমরা সাধারণত বলে থাকি যে মিনিটে 72 বার স্পন্দিত হয়, এবং 60-এর নিচে নামাটা খারাপ এবং 100-র উপরে স্পন্দন আমরা বলি এই দুটি খারাপ। অর্থাৎ বেশি 100-র উপরে গেলে খারাপ, আর মিনিটে 60-এর 5 যদি নিচে নামে খারাপ। তবে এই যে 60-এর বা 72 কিছুটা কিন্তু আমরা বলি তারতম্য হতে পারে। যেমন কেউ যদি হঠাৎ করে
একটু আতঙ্কগ্রস্ত হয়, ভয় পায়, একটু পালস রেট বাড়তে পারে, একটু হাঁটাহাঁটি করে একটু বাড়তে পারে, অর্থাৎ কিছুটা ভেরিয়েশন কিন্তু এটা স্বাভাবিক। তো এটার জন্য আসলে আমরা দুশ্চিন্তা করি না। তবে যদি কখনো হঠাৎ করে বেশি কমে যায়, 50-এর নিচে চলে আসে এবং দেখা যায় মাথা ঘুরে পড়ে যায়, কখনো দেখা যাচ্ছে যে কেমন জানি বলে যে মাথা চক্কর মারে, এরকম হলে আমরা বলি সিনকোপ বা প্রি সিনকোপ, তখন আমরা করি কি দুটি কারণ হতে পারে। একটি হলো বয়সের কারণে সিক্স সাইনাস সিনড্রোম বলি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের বা আমাদের সৃষ্টিকর্তা হার্টের মধ্যে একটি পেসমেকার দিয়েছেন, সেটি দুর্বল হতে পারে, অর্থাৎ যিনি যেখান থেকে হার্টের পালস উৎপন্ন হয় এটাকে বলে পেসমেকার, সেটি দুর্বল হয়ে কখনো কখনো হার্টের রেট কমতে পারে, সেটি পালস কমে যেতে পারে। তার জন্য আমরা 24 ঘন্টা ইসিজি করাই। বুকের মধ্যে একটা মোবাইলের আকৃতির একটি ছোট্ট মেশিন আছে, যেটি দিয়ে আমরা আসলে বুঝতে পারি, 24 ঘন্টা লাগিয়ে রাখা হয়, পরে খুলে আমরা দেখতে পারি যে কোনো সময় বেশি কমেছে কিনা, 50-এর নিচে নেমেছে কিনা, 40 হয়েছিল কিনা, বা কখনো 100-এর উপরে গেছিল কিনা। যদি সেরকম পাই তাহলে, যদি কম পাই বা পজ পাই সেক্ষেত্রে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করবো। আর যদি দেখেন না সামান্য তারতম্য আপনি যেটি উল্লেখ করেছেন এবং কোনো উপসর্গ না থাকে, তাহলে এ নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। এর জন্য আমরা ট্যাবলেট ইনডেভার আমরা 10 মিলিগ্রাম সকালে একটি, রাতে একটি খাবেন যদি বুক ধরফর করে, আর এর সঙ্গে ট্যাবলেট রিভোট্রিল 0.5 মিলিগ্রাম রাতে একটি করে খাবেন। এটি আতঙ্ক থেকে হতে পারে, অনেক সময় চা খেলে কিন্তু পালস কম বেশি হতে পারে, টি কফি খেলে হতে পারে, আমরা বলবো এর জন্য ভয়। তবে যদি হার্টের রোগ আছে কিনা আরেকটি কারণ হতে পারে, একটি ইটিটি বা ট্রেডমিল টেস্ট, হার্টে ব্লক জনিত কারণে সমস্যা হলে কিন্তু এরকম সমস্যা হতে পারে, একটি ইটিটি করতে পারেন ট্রেডমিল। যদি সেটি নেগেটিভ থাকে তবে মনে করবেন যে আপনার ভয়ের কারণে, আর যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমি মনে করি কিছু ওষুধপত্র গ্রহণ করতে হবে, সেখানেও আমরা ব্লক জাতীয় সমস্যা চিন্তা করতে পারি। কিন্তু আপনি যদি শুধু অল্প একটু অংশ বর্ণনা করেছেন, আমি মনে করি এটি যে পুরোপুরি বলা যাবে না। যেই সব তথ্যগুলো আমরা দিলাম, পরামর্শ দিলাম, সেগুলো মেনে যদি পরিগুলো পরবর্তীতে আমাদের জানাতে পারেন, তাহলে আমরা ভালোভাবে তার পরামর্শ দিতে পারবো। তবে আশা করছি খারাপ কিছু নাও হতে পারে। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী, আশা করি এই যাত্রায় আপনাকে আমরা শুনতে পাবো। কাউসার মাহমুদের প্রশ্নটির উত্তর চেয়েছেন তার বোনের জন্য, যিনি 37 সপ্তাহের গর্ভবতী, তার 24 বছর বয়স, এখন তার কোমরের দিকে হালকা ব্যথা আছে, তার সাদা স্রাবের সমস্যা আছে, পানি ভাঙছে নাকি সাদা স্রাব বুঝতে পারছেন না, এখন করণীয় কি? এটা তার প্রথম প্রেগন্যান্সি, সমাধান প্রত্যাশা করছেন তিনি। ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, আমি দুটো প্রশ্নের উত্তর একসাথে দেই। এর আগে আপনি যেটি করেছিলেন, তার 28 সপ্তাহের একটা প্রেগন্যান্সির হিস্ট্রি আমাকে বলেছিলেন। ওখানে অ্যাকচুয়ালি ওনার আল্ট্রাসাউন্ড যে ফাইন্ডিং গুলো, ওনার যে মনের যে কষ্টগুলো ছিল যে আমার ওয়েটটা ঠিক আছে কিনা, তারপরে আমার বাচ্চার ওয়েট ঠিক আছে কিনা, পানি ঠিক আছে কিনা, উনি যে ফাইন্ডিং গুলো দিয়েছিলেন অ্যাবসলিউটলি সবকিছু ফাইন ছিল। শুধু একটা আমাদেরকে বলেছিলেন যে তার একটু ইচিং হচ্ছে মাসিকের রাস্তায়, সেই জন্য সাধারণত যে ওষুধগুলো দেওয়া হয়, যে আমরা বলি যে খুব বেশি যদি সমস্যা হয় তাহলে একটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ক্লিনডেক্স খেতে হয় 300 মিলিগ্রাম করে, একটা করে 2 বার 7 দিন। কুসুম গরম পানি লবণে মিশিয়ে ব্যবহার করতে হবে টানা 14 দিনের মতো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা যে খুব বেশি যদি ইচিং হয় তাহলে অ্যাফান ক্রিম নামে একটা ক্রিম আছে, ওটা ইউজ করা যায়। কিন্তু এখানে কয়েকটি জায়গা একটু পরিষ্কার করে আমাদের গর্ভবতী মায়েদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ইউরিন ইনফেকশন যদি টানা হয় তখন কিন্তু এই ধরনের সমস্যা হয়, অতএব সেটা যেন না হয় খেয়াল রাখতে হবে। কনস্টিপেশন কিভাবে প্রিভেন্ট করবেন আজকে প্রথমে অধ্যাপক মোস্তফা জামান খুব সুন্দর করে বলেছেন, অতএব ওটাও যদি তারা আরেকবার জেনে নেয় বা শুনে নেয় তাহলে কিন্তু সেটাও প্রিভেন্ট করা যাবে। এই দুটো জায়গায় যদি প্রিভেন্ট হয় তাহলে কিন্তু ওই প্রবলেম গুলো থাকে না। আর এখন যিনি প্রশ্ন করেছেন ওনারও কিন্তু একই ধরনের মোটামুটি কাছাকাছি সমস্যা, হোয়াইট ডিসচার্জ, সেটা ট্রিটমেন্ট আমরা আসলে যা বললাম এতক্ষণ সেই ট্রিটমেন্টে ওনাদের জন্য, কিন্তু উনি একেবারে শেষের দিকে আছেন প্রেগন্যান্সির, তার মানে এখন ডেলিভারির প্ল্যানটা করতে হয়। এই ধরনের ইনফেকশন থাকলে কিন্তু সাথে ইউরিন ইনফেকশনও হয়, অনেক সময় কিন্তু অনেকের প্রিম্যাচুর লেবার পেইন উঠে যায়, সেই লেবার পেইনটা যেন না উঠে সেই জায়গাটিতে ওনাকে কাজ করতে হবে। সেই জন্য আমি বলবো ইন্টেনসিভলি ওনার জন্য ট্রিটমেন্টটা আমাদের দরকার। উনি একটি ইউরিন রুটিন এন্ড কালচার করবেন, একটা আল্ট্রাসোনোগ্রাফি প্রেগন্যান্সি প্রোফাইল করে আমাদেরকে জানাবেন, এবং যে সাদা স্রাবটা যাচ্ছে সেটার একটা কালচার করতে হবে। অ্যাকর্ডিং টু সেই কালচার রিপোর্ট যদি কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় আমরা দিব। বাট এই মুহূর্তে কুসুম গরম পানি লবণে এবং গাইনোমিক্স ভিটি নামে একটা বাজারে পাওয়া যায় সাপোজিটরি, মাসিকের রাস্তায় প্রতি রাতে একটি করে যদি ব্যবহার করেন 14 রাত, তাহলে কিন্তু ওনার আর কোনো সমস্যা হবে না। এই যাত্রায় উনি মোটামুটি পার হতে পারবেন। তবে আপনি যেটা আয়োজনের প্রথম অংশে বলেছিলেন যে কোভিড রোগী কিন্তু বাড়ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই আয়োজনের প্রথম দিকে গর্ভবতী মায়েদের যে নির্দেশটি দিতাম, আজও সেটি আরেকবার মনে করিয়ে দিব, ডেলিভারি প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারাই এখন 32 সপ্তাহের পরবর্তী পর্যায়ে আছেন, কোথায় ডেলিভারি হবে, কে করাবে, কোন ডাক্তার করাবে, তাকে রাত বিরাতে পাবো কিনা, আমাকে রক্ত কে দেবে, টাকা কে দেবে, ট্রান্সপোর্ট কে দেবে, অ্যাম্বুলেন্স কে দিবে, এই কয়েকটা জিনিস আমাদেরকে এই মুহূর্তে যারাই 30-32 সপ্তাহ পার করে ফেলেছেন তাদের প্রত্যেককে এই মুহূর্তে প্ল্যান করে রাখতে হবে। কারণ এখন সময়টা একটু অন্যদিকে যাচ্ছে, যার ফলে চাইলেই কিন্তু
আমরা কোনো বুকিং নাই এমন কোনো হাসপাতালে হঠাৎ করে আমাকে অ্যাডমিশন নিবে কিনা, কারণ আপনারা জানেন যে এখন অনেক হাসপাতালে ডেলিভারির আগ মুহূর্তে কিন্তু কোভিড রিপোর্টটি চায়, অর্থাৎ করোনা রিপোর্ট ছাড়া অনেকে অ্যাডমিশন দিচ্ছে না। এই জায়গাগুলো প্রত্যেকটা গর্ভবতী মা যদি একটু মাথায় রাখে তাহলে সহজ হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আমরা একটা বিরতিতে যাব, তবে রুকাইয়া সুলতান একটি প্রশ্ন করেছেন তার বাচ্চার জন্য, যার বয়স 7 মাস, ওর 3 দিন ধরে জ্বর এবং আজ 4 বার পায়খানা হয়েছে, প্রায় অসুস্থ হয় এরকম ভাবে, করণীয় কি জানতে চেয়েছেন। সরাসরি ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে চলে যেতে চাই। একজনের প্রশ্ন ছিল যে আসলে এখানে তিনটা আসলে সমস্যা। প্রথমে এখনকার হচ্ছে সমস্যা দুটো, আর আপনি বলেছেন যে প্রায় এই ধরনের সমস্যা হয়। এই সময় তার জ্বর এসেছে এটা বলেছেন, এবং একটু পাতলা পায়খানা হচ্ছে। জ্বরের জন্য 7 মাস বয়সে আপনি এইস অথবা নাপা যে কোনো একটা আপনি 1.25 চামচ করে যদি 3 বার দেন, আর জ্বর যদি খুব বেশি বেড়ে যায় যে 102-3 হয়ে যায়, তাহলে সাবুজিটেট দিতে হবে। 125 মিলিগ্রামের এইস বা নাপা সাবুজিটেট পাওয়া যায়, সেটা একটু যদি অর্ধেক আপনি দিয়ে দিতে পারেন, একটু কুসুম গরম পানিতে গাটা একটু মুছিয়ে দেন। এই সময় এই ধরনের আসলে জ্বরগুলি ভাইরাস জনিত, এগুলি 3-4 দিন একটু থাকতে পারে, এবং এই সময় জ্বরে কিন্তু একটু পাতলা পায়খানা হচ্ছে। অর্থাৎ পাতলা পায়খানাটা কিন্তু আলাদা কোনো রোগ না। এই সময় কিন্তু শীতের সময় আমরা দেখছি প্রচুর এই ধরনের আমরা রোগী পাচ্ছি। সেজন্য একটু স্যালাইন খাওয়ান, বুকের দুধটা চালিয়ে যান, বাইরের ফর্মুলা মিল্ক যদি খান সেটা একটু আপনি বন্ধ করে দেন, আর জিঙ্ক খাওয়াতে পারেন 1 চামচ করে প্রতিদিন, 10 দিন একটু জিঙ্ক খাওয়ান, ইনশাল্লাহ 5-7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। কিন্তু আপনি বলছেন প্রায় এই ধরনের রোগ হয়, শুধু যদি পাতলা পায়খানা হয় তাহলে বুঝবে যে বাসার পানিতে কোনো সমস্যা আছে, সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আর যদি জ্বর হয় তাহলে কিন্তু আমাদের একটু কিছু টেস্ট করতে হবে, আমি বলবো সিবিসি, পিবিএফ এবং ব্লাড কালচার। এটা আমরা প্রায় সময় দেখে থাকি, এই সুযোগ যখন আসলে একটু বলে দিচ্ছি। পিবিএফটা নর্মালি যে কোনো ল্যাবে এমনিতেই করে দেয়, যিনি প্যাথোলজিস্ট উনি করেন। পিবিএফটা অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞ এবং অর্থাৎ হেমাটোলজিস্ট, প্রায় সময় ঢাকা শহরে বড় বড় আমি ল্যাবগুলিতে দেখেছি, প্যাথোলজিস্ট কিন্তু পিবিএফ দেখলে স্লাইড দেখলে হবে না। একজন হেমাটোলজিস্টকে দিয়ে যদি আপনি পিবিএফটা দেখেন, তাহলে কিন্তু জটিল কোনো রোগের কারণে বারবার জ্বর আসছে কিনা, অনেক ধরনের রক্তের রোগ বা জটিল রোগ রয়েছে, সেগুলি আমরা একটু বুঝতে পারবো। সেগুলো করে যদি আমাদের কাছে একটু আপনারা এই করোনা হেল্প ডেস্ক দেন, তাহলে আমরা পরবর্তীতে চিকিৎসাগুলি দিতে পারবো। আপাতত এই সময়ের ওষুধের জন্য যে ওষুধগুলি দিলাম তা গ্রহণ করলে আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন, সম্ভবত আমাদের শেষ ফোন যেটি আমরা নিতে পারবো। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা ডাক্তার শারমিন আব্বাসীর কাছে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, নীলপরি প্রশ্ন করছে তার প্রথম বাচ্চা কনসিভ করা অবস্থায় নষ্ট হয়ে গেছে, এখন তিনি 2 মাসের প্রেগনেন্ট। ডাক্তার দেখিয়েছেন, তাকে লক্ষ্মীপুরে অনেকগুলো ওষুধ দিয়েছে, ওষুধগুলোর নাম আমাদের লিখে পাঠিয়েছেন: কিলব্যাক, অনিয়াম, গ্যাস্ট্রোনল, মাইক্রোজেস্ট, প্যালক্সি, এস্টয়েড, ফলিক জি। এখন এসব ওষুধ খাবো নাকি জানতে চেয়েছেন, মানে খাবে নাকি, আর তার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা করে, এখন তিনি কি করতে পারবেন এটাও জানতে চেয়েছেন। সংক্ষেপে জানতে চাই ডাক্তার শারমিন আব্বাসী। না, উনি যেগুলো খাচ্ছেন আমি মনে করি পারফেক্টলি ঠিক আছে, উনি খাবেন এবং এটি কন্টিনিউ করবেন ওনার এন্ড অফ দ্য প্রেগন্যান্সি পর্যন্ত। কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হলে আমরা বলি যে প্যান্টোনিক্সটা প্রেগন্যান্সিতে সেফ, সেটি উনি নিতে পারেন। ট্যাবলেট প্যান্টোনিক্স 40 মিলিগ্রাম, এটা 2 বেলা করে খাওয়ার আগে উনি নিতে পারেন, নিলে ভালো হবে। তারপর যদি প্রবলেমটা থাকে তাহলে গ্যাভিস্কন সিরাপ নামে একটি সিরাপ আছে বাজারে পাওয়া যায়, 3 চামচ করে 3 বেলা। আর যে ওষুধগুলো খাচ্ছেন এটা পারফেক্ট আছে, আমি মনে করি এখানে কোনো পরিবর্তনের আসলে প্রয়োজন নেই। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামান, বিপু মিত্রের একটি প্রশ্ন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনাকে ফরওয়ার্ডও করেছি। তার করোনা পজিটিভ হয়েছিল সেপ্টেম্বর 2020-এ, বর্তমানে তার প্রেশার লো এবং আরও বেশ কিছু বিস্তারিত জানিয়েছেন। তিনি জানতে চাচ্ছেন তার শরীরে ডিসিপ্লিন চলে যাচ্ছে, তার বয়স 44, এখন তার কি করা উচিত? ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রশ্নটি অনেক বড়, তবে তার করোনা এখন নেগেটিভ হয়েছে, মানে বোঝা যাচ্ছে একসময় পজিটিভ ছিল। আসলে কি প্রেশার লো বলে যে দেখি বলছেন 115 এবং 70, আগে তার কত ছিল একটু জানতে পারলে ভালো হতো। কোন ওষুধ খাচ্ছেন কিনা একটু জানতে পারলে ভালো হতো। লো বিপি বলে কোনো আসলে মিসনোমার এটি বইপত্র নেই, তবে যদি আগে তার ডাক্তার দেখে থাকে হঠাৎ করে কমে যায়, সেক্ষেত্রে আমরা এটিকে গুরুত্বপূর্ণ মনে করি। তবে অনেকের শরীরে 115-70 এটি স্বাভাবিক থাকতে পারে। যদি তার শরীরে কোনো উপসর্গ না থাকে আমরা এটাকে কোনো ভয়ানক কোনো পরিস্থিতি বলি না। আরেকটি দিকে তার মাথা ব্যথা, অন্যান্য কিছু উপসর্গ বলেছেন, বিশেষ করে শরীর ব্যথা, মাথা ব্যথা, কিন্তু বিছানা থাকলে ভালো লাগে, হাঁটাহাঁটি করতে গেলে সমস্যা হয়। সেক্ষেত্রে একটি ট্রেডমিল টেস্ট ইটিপি করতে পারলে জানতে পারবেন হার্টে কোনো সমস্যা আছে কিনা। ইনজেকশন পাচ্ছেন ভালো বলেছেন তার 64%, সুতরাং এটি কোনো খারাপ কিছু নয়। এবং অন্যান্য কিছু রিপোর্ট বলেছেন বেশিরভাগই ভালো, অর্থাৎ আমরা বলছি যে ভয়ের কোনো কারণ নেই। এবং তার টেনশন আছে, টেনশনের জন্য তিনি যে কোনো একটু ট্যাবলেট অ্যানজেনটা
সকালে একটু রাতে একটু খেতে পারেন, টেনশন কমে যাবে। আর একটু ইটিপি বা ট্রেডমিল টেস্ট করে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া তার বাকি রিপোর্ট বেশিরভাগই ভালো। প্লেটলেট কাউন্ট একটু কম আছে, 1,42,000, একটু সাথে 1.5 লাখ থাকতে পারলে ভালো হয়। পুনরায় একটি পিবিএস করতে পারলে আমরা দেখতে পারবো যে আসলে কি প্লেটলেট কাউন্ট কেন কমছে বা আসলেই কম কিনা, আরেকটা রিপোর্ট আমরা করতে পারবো। আশা করছি তিনি, আর বাকি যে থাইরয়েডের পরীক্ষার রিপোর্ট দিয়েছেন ওগুলো ভালো আছে এবং তার জন্য বিস্তল খাচ্ছেন, সেটি খেতে পারেন। বাকি ওষুধ তিনি খাবেন, আর যে পরীক্ষাগুলো বললাম সেগুলো করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একই সাথে ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী এবং ডাক্তার আবু সাঈদ শিমুল, আপনাদের তিনজনকে। দর্শক আজ এখানেই বিদায় নিতে চাই। শনিবার আরো একবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভরাত্রি।